3 দিন পর পুরো গ্রাম আতঙ্কে পড়ে গেল। বিশেষ করে যে তরুণরা বলেছিল ভোগ দেওয়ার দরকার নেই, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তাদের একজন হঠাৎ করেই পাগল হয়ে গেল। সে রাস্তায় দৌড়াতে লাগলো চিৎকার করে, তারা আমাকে ধরেছে, আমাকে টেনে নিতে চাইছে জলে। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যিই এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। অলৌকিকের সন্ধানের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌম্য এবং আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে একটি অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য। আমাদেরকে আজকে তার অভিজ্ঞতা শেয়ার করেছে মুক্তা গড়াই, জলপাইগুড়ি জেলা থেকে। তিনি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা। আসুন শুনে নিই মুক্তা গড়াইয়ের পাঠানো অলৌকিক অভিজ্ঞতার কথা। প্রিয় অলৌকিকের সন্ধানে টিম, আমার নাম মুক্তা গড়াই। আমি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা। বয়স 26 বছর। আমি একটি বেসরকারি ব্যাংকে চাকরি করি। আজ থেকে 15 বছর আগে, যখন আমার বয়স মাত্র 11, তখন আমার যা অভিজ্ঞতা হয়েছিল তা আজও আমার মনে দাগ কেটে আছে। প্রতি কালী পুজোর সময় সেই রাতের কথা মনে পড়ে এবং আমার গা আজও শিউরে ওঠে। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু এখন মনে হচ্ছে এই ঘটনা আপনাদের জানা দরকার। কারণ এটা শুধু আমার একার গল্প নয়, এটা একটা পুরো গ্রামের অন্ধকার রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছিল 2009 সালে। আমার মামার বাড়ি কোচবিহার জেলার এক প্রত্যন্ত গ্রামে। নাম বলবো না, কারণ গ্রামের মানুষ চায় না এই রহস্য বাইরের লোকে জানুক। গ্রামটা খুবই ছোট্ট, মাত্র 50-60টা ঘর, চারিদিকে ধানক্ষেত আর জঙ্গল। নিকটতম শহর প্রায় 25 কিলোমিটার দূরে। বাসে যেতে হয় প্রথমে মূল রাস্তা পর্যন্ত, তারপর সেখান থেকে আবার ট্রেকার বা ভ্যানে করে গ্রামে ঢোকার রাস্তা। মোট যাত্রায় প্রায় 3 ঘন্টা লাগে। প্রতি বছর কালী পূজার সময় আমরা মামার বাড়ি যেতাম। বাবা, মা, আমি আর আমার ছোট ভাই রাহুল। মামার বাড়ি বিশাল পুরনো জমিদার বাড়ি, যার ইতিহাস প্রায় 150 বছরের। বিশাল উঠোন, চারিপাশে টালির চালাঘর, মোট 18টা ঘর আছে সেই বাড়িতে। মামার 3 ভাই, সবাই সেখানেই থাকেন যৌথ পরিবারে। বড় মামা শিক্ষক, মেজ মামা চাষবাস করেন আর ছোট মামা ব্যবসা করেন কাছের শহরে। তাদের স্ত্রী সন্তান মিলিয়ে প্রায় 20 জন লোক নিয়মিত থাকেন বাড়িতে। পূজার সময় আরও আত্মীয়রা আসেন বিভিন্ন জায়গা থেকে। তখন বাড়ি পুরো ভরে যায়, হইচই, আনন্দ, রান্নার গন্ধে পুরো বাড়ি মুখর থাকে। সেবার আমরা পৌঁছেছিলাম নভেম্বরের মাঝামাঝি, কালী পুজোর আগের দিন, অর্থাৎ ভূত চতুর্দশীর দিন। বাস থেকে নেমে ভ্যানে চড়ে যখন গ্রামের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার দুধারে সরিষা ক্ষেতে হলুদ ফুল ফুটে আছে। নভেম্বরের মিষ্টি রোদ, হালকা ঠান্ডা বাতাস,
প্রকৃতি যেন উৎসবের জন্য সেজে উঠেছিল। কিন্তু আমি জানতাম না এই সুন্দর প্রকৃতির আড়ালে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। বাড়িতে পৌঁছে সবাই আমাদের খুব আদর করল। মামি, মামারা, মামাতো ভাই বোনেরা সবাই। আমার 5 জন মামাতো ভাই বোন, 2 জন আমার চেয়ে বড়, 3 জন ছোট। সবচেয়ে ছোট ছিল পূজা, তার বয়স তখন মাত্র 6 বছর। আমরা খেলাধুলা শুরু করলাম, উঠোনে ছোটা ছুটি, হাসি ঠাট্টা। সেই সময় মামিরা রান্নায় ব্যস্ত, মা আর বড় মামিরা রান্নাঘরে, আর আমরা ছোটরা বাইরে খেলছিলাম। বিকেলের দিকে বড় মামা আমাদের ডাকলেন, চল পুকুরে স্নান করে আসি, আজ তো ভূত চতুর্দশী, 14টা প্রদীপ জ্বালাতে হবে। আমি আগেও অনেকবার এসেছি এই বাড়িতে, কিন্তু কখনো পুকুরে স্নান করতে চাইনি। মামার বাড়িতে টিউবওয়েল আছে, সেই জল দিয়েই স্নান করতাম। কিন্তু বড় মামা বললেন, আজ পুকুরেই যেতে হবে, নিয়ম আছে। ভূত চতুর্দশীতে পূর্বপুরুষদের জন্য 14 প্রদীপ জ্বালাতে হয়, আর তার আগে পবিত্র হতে হয়। আমরা সবাই পুকুরের দিকে রওনা দিলাম। গ্রামের একদম শেষ প্রান্তে সেই পুকুর। বাড়ি থেকে হাঁটা পথে প্রায় 10 মিনিট। পুকুরটা বিশাল, প্রায় 2 বিঘা জমি জুড়ে। চারিদিকে বড় বড় আম গাছ আর জাম গাছ। ঘাট আছে পাকা, কিন্তু অনেক পুরনো। শ্যাওলা জমেছে ঘাটের পাথরে। জলের রং কালচে সবুজ, গভীরতা অনেক, কমপক্ষে 15-20 ফুট তো হবেই। আমরা স্নান করলাম। জল ঠান্ডা, খুবই ঠান্ডা, আমার গায়ে কাঁটা দিচ্ছিল। কেন জানি না সেই পুকুরে নামতে আমার বেশ ভয় ভয় করছিল। মনে হচ্ছিল জলের নিচে কেউ যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি তাড়াতাড়ি স্নান সেরে উঠে এলাম, কিন্তু অন্যরা কেউ কিছু টেরই পায়নি। সবাই স্বাভাবিকভাবে স্নান করল। বাড়ি ফিরে সবাই প্রস্তুতি শুরু করল। 14টা প্রদীপ সাজানো হলো মাটির ছোট্ট ছোট্ট প্রদীপে। সন্ধ্যায় বড় মামা পূর্বপুরুষদের নাম করে সেই প্রদীপগুলো জ্বালালেন। বাড়ির চারিদিকে, উঠোনে, দরজায়, সব জায়গায় প্রদীপ রাখা হলো। আর একটা বিশেষ প্রদীপ রাখা হলো উত্তর দিকের এক কোণায়, যেখানে পূর্বপুরুষদের ছবি রাখা আছে। রাতে খুবই ভালো রান্না হলো। রুই মাছের কালিয়া, নারকেলের দুধ দিয়ে চিংড়ি, বেগুন ভাজা, ডাল, পায়েস, সবাই মিলে খেলাম। আনন্দে মেতে উঠল পুরো বাড়ি। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10:30 বাজল। বড়রা তখনও বসে গল্প করছিলেন। আমরা যারা ছোট ক্লান্ত হয়ে পড়েছিলাম। বড় মামি আমাদের বলল, আসো তোমরা শুয়ে পড়ো, কাল সকালে কালী পুজোর অনেক কাজ আছে, চলো শোবে চলো। আমরা ছোটরা, অর্থাৎ আমি, আমার ভাই রাহুল আর 3 মামাতো ভাই বোন, অর্থাৎ নীলা, সুজয় আর পূজা, একটা বড় ঘরে শুতাম। ঘরটায় 2টো বড় খাট এবং মেঝেতে 3টে তোশক পাতা ছিল। বড়রা অন্য ঘরগুলোতে ছিলেন। বাড়িতে তখন প্রায় 25-30 জন লোক, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যারা পূজা উদযাপনে এসেছিলেন। আমি খাটে শুয়েছিলাম, আমার পাশে পূজা। রাহুল আর সুজয় অন্য খাটে, নীলা মেঝেতে তোশকে। ক্লান্তিতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আমিও ঘুমিয়ে পড়েছিলাম খুবই তাড়াতাড়ি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ আমার ঘুম ভাঙল। আমার খুব তেষ্টা পেয়েছিল, গলা একদম শুকিয়ে গেছে। আমি উঠে বসলাম এবং চারদিকে তাকালাম। ঘরে একটা মোমবাতি জ্বলছিল এক কোণে, যা রাতে জ্বালিয়ে রাখা হয়েছিল যাতে ছোটরা ভয় না পায়। সেই ক্ষীণ আলোয় দেখলাম আমার পাশে পূজা ঘুমিয়ে আছে, কিন্তু খাটের ওপাশে যেখানে রাহুল আর সুজয় শুয়েছিল সেখানে কেউ নেই। আর মেঝেতে যেখানে নীলা ছিল সেই তোশকও ফাঁকা। আমার মনে হলো হয়তো তারা বাথরুমে গেছে। আমি উঠে দাঁড়ালাম, ঘরের দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে এলাম। বারান্দা থেকে বাথরুম দেখা যায়, কিন্তু বাথরুমে আলো জ্বলছে না।
মানে কেউ নেই সেখানে। তখন আমার মনে হলো একটু জল খেয়ে আসি, রান্নাঘরে যাব। আমি বারান্দা ধরে হাঁটতে শুরু করলাম। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। এত বড় বাড়ি, এত মানুষ, কিন্তু একটাও আওয়াজ নেই। কারোর নাক ডাকার শব্দও নেই, কারোর কথা বলারও শব্দ নেই, কিচ্ছু নেই, যেন পুরো বাড়ি মৃত। আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু মনে মনে বললাম, ও কেমন কিছু না, সবাই ঘুমিয়ে আছে তো, তাই আওয়াজ নেই। আমি রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে ঢুকে আমি একটা মাটির কলসি থেকে জল খেলাম। জল খুব ঠান্ডা, প্রায় বরফের মতো। আমার গলা দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল বুকে জমে যাচ্ছে। জল খেয়ে আমি ফিরে আসার জন্য পা বাড়ালাম, কিন্তু হঠাৎ কেন জানি না মনে হলো একটু বড়দের দেখে আসি, হয়তো মা জেগে আছে। আমার ভয় ভয় লাগছিল, মাকে দেখলে একটু ভালো লাগবে। আমি বারান্দা দিয়ে মা বাবার ঘরের দিকে এগোলাম। তাদের ঘর বাড়ির পূর্ব দিকে, বেশ বড় একটা ঘর, দরজা আধ খোলা। আমি ভেতরে উঁকি মারলাম, কিন্তু যা দেখলাম তাতে আমার বুক ধক করে উঠল। ঘরে কেউ নেই, বিছানা ফাঁকা। মা বাবার জিনিসপত্র সব যথাস্থানে আছে, কিন্তু তারা নেই। এত রাতে তারা কোথায় গেল? আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি দৌড়ে মামা মামির ঘরে গেলাম। বড় মামা মামির ঘর বাড়ির উত্তর দিকে। সেখানে গিয়ে দেখলাম সেখানেও কেউ নেই, বিছানা ফাঁকা, ঘর শূন্য। আমি এবার আতঙ্কিত হয়ে পড়লাম। আমি একের পর এক ঘর চেক করতে লাগলাম। মেজ মামার ঘর কেউ নেই, ছোট মামার ঘর কেউ নেই, অন্যান্য আত্মীয়দের ঘর সব সব ফাঁকা। আমি পুরো বাড়ি ঘুরে দেখলাম, 18টা ঘরের একটাতেও কেউ নেই। শুধু যে ঘরে আমি শুয়েছিলাম সেখানে শুধু পূজা ঘুমিয়ে আছে, আর কেউ নেই। 25-30 জন মানুষ কোথায় গেল? আমার মাথা ঘুরতে লাগলো, আমার বুকে ধুকপুক করতে লাগলো প্রচণ্ড জোরে। এটা কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? আমি নিজেকে জোরে চিমটি কাটলাম, ব্যথা লাগলো। না, এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব। আমি দৌড়ে আবার আমাদের ঘরে গেলাম, পূজাকে ঝাঁকাতে শুরু করলাম। এই পূজা, পূজা, ওঠ ওঠ, ওঠ রে। কিন্তু সে উঠল না, তার ঘুম ভাঙছে না। আমি আরো জোরে ঝাঁকালাম, তবুও না। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। অন্ধকার, গভীর অন্ধকার। দূরে কোথাও কোনো লাইট নেই। চাঁদ আছে আকাশে, ক্ষীণ আলো দিচ্ছে একটা, কিন্তু সেই চাঁদের আলোয় যেন ভয়ঙ্কর লাগছিল চারিদিক। গ্রামের অন্যান্য বাড়ি দেখা যাচ্ছিল দূর থেকে, কিন্তু কোথাও কোনো আলো নেই। সবটা ঘুটঘুটে অন্ধকার। একটা কুকুরও ডাকছে না, পাখির ডাক নেই, পোকামাকড়ের শব্দ নেই। এক অদ্ভুত অস্বাভাবিক নিস্তব্ধতা। আমার কান্না পেল। আমি বসে পড়লাম মেঝেতে এবং কাঁদতে শুরু করলাম। মা, মা কোথায় তুমি? আমি ভয় পাচ্ছি মা, ও মা। কিন্তু কেউ নেই শোনার মতো। আমি একেবারে একা। কিছুক্ষণ কেঁদে নিজেকে সামলালাম। মনে মনে বললাম, না, কাঁদলে কিছু হবে না, আমাকে সবাইকে খুঁজে বের করতে হবে। আমি সাহস সঞ্চয় করলাম। ভাবলাম হয়তো সবাই বাড়ির বাইরে কোথাও গেছে, হয়তো কোনো জরুরি কাজ পড়েছে, হয়তো গ্রামে কোনো সমস্যা হয়েছে, তাই সবাই সেখানেই গেছে। আমি ঠিক করলাম বাইরে বের হব। আমি আমার জুতো পরলাম এবং বাড়ির সামনের দরজা খুললাম।
দরজাটা বিশাল, পুরনো কাঠের তৈরি। কড়কড় শব্দ করে সেই দরজাটা খুলল। আমি বাইরে পা রাখলাম, রাস্তায় নামলাম। রাত তখন নিশ্চয়ই 2-2:30 বাজে। আকাশে ক্ষীণ চাঁদ, চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা। আমি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। গ্রামের রাস্তা মাটির, দুধারে ছোট ছোট খাল, রাস্তার ধারে বাঁশঝাড়, আম গাছ, নারকেল গাছ। চাঁদের আলোয় সব কিছু কেমন ভুতুড়ে দেখাচ্ছিল। মা, মা, বাবা, ও বাবা, মামা। আমি চিৎকার করে ডাকতে শুরু করলাম, কেউ আছো? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু কোনো সাড়া নেই, শুধু আমার নিজের কণ্ঠস্বর ফিরে আসছিল প্রতিধ্বনি হয়ে। আমি হাঁটতে শুরু করলাম। প্রথম বাড়ির সামনে এলাম। সেটা আমার মামার প্রতিবেশীর বাড়ি, গোপাল কাকার বাড়ি। বড় বাড়ি, বেশ কয়েকটা ঘর, কিন্তু সব অন্ধকার, দরজা বন্ধ। আমি দরজায় ধাক্কা দিলাম। গোপাল কাকা, ও গোপাল কাকা, দরজা খুলুন কাকা, ও গোপাল কাকা। কোনো সাড়া নেই। আমি আরো জোরে ধাক্কা দিলাম। দরজা খুলে গেল। দরজা লাগানোই ছিল না। আমি ভিতরে ঢুকলাম। কেউ আছেন? গোপাল কাকা কোথায় গেলেন? ঘরগুলো দেখলাম, সব ফাঁকা, কেউ নেই, কিন্তু সব জিনিসপত্র যথাস্থানে আছে, যেন মানুষগুলো হঠাৎ করে উবে গেছে। আমি সেখান থেকে বের হয়ে পরের বাড়িতে গেলাম, হরি কাকার বাড়ি। সেখানেও একই অবস্থা, কেউ নেই। আমি একের পর এক বাড়ি দেখতে লাগলাম। সব বাড়ি ফাঁকা, মানুষজন কেউ নেই। শুধু তাদের জিনিসপত্র, কাপড় চোপড়, বাসন কোসন সব আছে, কিন্তু মানুষ নেই। আমার পুরো শরীর কাঁপছিল। আমি কাঁদতে কাঁদতে হাঁটছিলাম। ও মা, তুমি কোথায়? কোথায় গেলে সবাই? হঠাৎ আমার মনে হলো হয়তো সবাই গ্রামের মাঝখানে কোথাও জড়ো হয়েছে। গ্রামের মাঝখানে একটা মন্দির আছে, কালী মন্দির। হয়তো সেখানে কিছু হচ্ছে। আমি দৌড়ে মন্দিরের দিকে গেলাম। মন্দিরটা গ্রামের কেন্দ্রস্থলে, একটা বড় পুকুরের পাশে। মন্দিরটা বেশ পুরনো, কিন্তু ভালো অবস্থায় আছে। প্রতিদিন পুজো হয়, কিন্তু এখন সেখানে গিয়ে দেখলাম মন্দিরের দরজা বন্ধ, ভেতরে অন্ধকার, কেউ নেই। মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আবার চিৎকার করলাম, কেউ কি আমাকে শুনতে পাচ্ছ? কেউ আছো? শুধু নিস্তব্ধতা আর চাঁদের ক্ষীণ আলো। আমার মাথায় তখন একটা ভয়ঙ্কর চিন্তা এলো। হয়তো পুরো গ্রামের মানুষ মারা গেছে। কোনো অদৃশ্য বিপদ এসেছিল রাতে, যা সবাইকে মেরে ফেলেছে। কিন্তু তাহলে লাশ কোথায়, এবং আমি কেন বেঁচে আছি? না, এটা তো সম্ভব নয়। নিশ্চয়ই অন্য কোনো ব্যাখ্যা আছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। গ্রামের রাস্তা ধরে চলতে লাগলাম। হঠাৎ দূরে একটা আলো দেখলাম। হ্যাঁ, একটা আলো, মশালের আলো মনে হলো, কম্পমান, নড়ছে। আমার বুকে আশা জাগলো। ওখানে কেউ আছো? কেউ আছো ওখানে? কোনো মানুষ আছো? আমি সেই আলোর দিকে দৌড়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম শুধু একটা নয়, অনেকগুলো মশাল এবং মানুষের গুনগুন আওয়াজ। অনেক মানুষ একসাথে কিছু বলছে, মন্ত্র পড়ার মতো আওয়াজ। আমি দৌড়াতে লাগলাম। সেই আলো আসছে গ্রামের একদম শেষ প্রান্ত থেকে, যেদিকে সেই বিশাল পুকুর, যেখানে আমরা বিকেলে স্নান করতে গিয়েছিলাম। হ্যাঁ, সেই পুকুরের দিকেই সবাই গেছে। আমি আরও জোরে দৌড়ালাম। 5 মিনিট দৌড়ানোর পর পুকুরের কাছে পৌঁছালাম, এবং যা দেখলাম তা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। পুকুরের চারপাশে প্রায় পুরো গ্রামের মানুষ জড়ো হয়েছে। 50-60 জন মানুষ
সবার হাতে মশাল, মশালের আলোয় পুরো জায়গাটা উজ্জ্বল হয়ে আছে। কিন্তু কিন্তু একটা ভয়ঙ্কর অশুভ আলো। সবাই একদম নীরব দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে পুকুরের দিকে। সামনে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে, সাদা ধুতি পরা, উল্লঙ্গ গা, কপালে সিঁদুরের তিলক। তার হাতে একটা ছোট ঘণ্টা এবং একটা পেতলের থালা। তিনি মন্ত্র পড়ছেন খুব জোরে আর খুব দ্রুত। আমি শব্দগুলো বুঝতে পারছিলাম না, কিন্তু শুনে মনে হচ্ছিল সংস্কৃত। আমি কাছে যেতে চাইলাম, কিন্তু হঠাৎ একটা হাত আমার কাঁধে পড়ল। আমি চমকে পেছনে তাকালাম। আমার বড় মামি দাঁড়িয়ে আছেন। তাঁর মুখে একটা ভয়ঙ্কর রাগ মিশ্রিত উদ্বেগের ভাব। মুক্তা, তুই এখানে কি করছিস? তুই কিভাবে এলি? আমি কাঁদতে কাঁদতে বললাম, মামি, আমি আমি আমার খুব ভয় লাগছিল। ঘুম ভেঙে দেখি কেউ নেই, সবাই কোথায় গেছে। মামি আমার হাত ধরে একটু দূরে নিয়ে গেলেন, ভিড় থেকে আলাদা করে। তাঁর মুখ গম্ভীর। তুই জেগে উঠলি কেন? তোর তো ঘুমিয়ে থাকার কথা ছিল। আমরা তো ঘুমের ওষুধ দিয়েছিলাম রাতের খাবারে, কিন্তু তোর ঘুম ভাঙলো কি করে? আমি অবাক হয়ে বললাম, আমাকে কেন ওষুধ দিয়েছিলেন? মামি দীর্ঘশ্বাস ফেলল। দেখ মুক্তা, তুই যা দেখছিস এটা নিয়ে কাউকে কিছু বলবি না, বাইরের কোনো মানুষকে নয়, বুঝলি? এটা আমাদের গ্রামের গোপন ব্যাপার, যুগ যুগ ধরে চলে আসছে। কি হচ্ছে এখানে? কি হচ্ছে গো? আমি জিজ্ঞেস করলাম। আমার পুরো শরীর তখন ভয়ে কাঁপছিল। মামি একটু ইতস্তত করলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুই যখন দেখেই ফেলেছিস, এখন লুকিয়ে রাখার কোনো মানে নেই। শোন তবে। তিনি আমাকে পুকুর থেকে আরেকটু দূরে নিয়ে গেলেন, একটা বড় আম গাছের নিচে। সেখানে আমরা বসলাম। মামি বলতে শুরু করলেন, আজ ভূত চতুর্দশী। এই রাতটা আমাদের গ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই রাতে আমরা এখানে আসি। এই পুকুরে অনেক অনেক মানুষ মরেছে মুক্তা, এবং শুধু মরাই নয়, ভয়ঙ্করভাবে মরেছে। তাদের আত্মা অশান্ত, তারা এই পুকুরে এখনো থাকে। প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে আমরা এখানে এসে তাদের জন্য ভোগ দিয়ে যাই, তাদের সন্তুষ্ট রাখি। না হলে তারা গ্রামে উৎপাত করে, মানুষকে কষ্ট দেয়। কারা মরেছিল এই পুকুরে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। মামি চোখ বন্ধ করলেন, তারপর বললেন, সেটা ছিল আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। 1910 সালের কথা। এই গ্রামে তখন একটা জমিদার পরিবার থাকত। জমিদার বাবুর একমাত্র ছেলের বিয়ে ঠিক হয়েছিল পাশের জেলার এক জমিদার কন্যার সাথে। কনে পক্ষ বরযাত্রী সাজিয়ে রওনা দিল। 27 জন মানুষ, বরের বাবা, মা, আত্মীয় স্বজন, বাজনাদার, পাচক, সবাই। মামি একটু থামলেন, তারপর আবার বললেন, তারা সব নৌকায় করে আসছিল। ওই পুকুরটা তখন আরো বড় ছিল এবং একটা নদীর সঙ্গে যুক্ত ছিল। তারা ওই পুকুর পার হয়ে গ্রামে ঢুকবে, কিন্তু ঠিক যখন তারা পুকুরের মাঝখানে এসে পৌঁছালো, তখন হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। আকাশ অন্ধকার হয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো। বাতাস এত জোরে বইতে শুরু করলো যে নৌকা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ল। আমি শ্বাস বন্ধ করে শুনছিলাম। নৌকা উল্টে গেল। 27 জন মানুষ জলেতে পড়ল। তারা সবাই ডুবে মরল। একজনও বাঁচেনি। বরের মা, বাবা, কনের দিক থেকে আসা আত্মীয়রা, সবাই। তারপর
আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। তারপর থেকেই শুরু হলো উৎপাত। পুকুরের পাশ দিয়ে যে যেত তার অসুখ হতো। রাতে কান্নার আওয়াজ শোনা যেত পুকুর থেকে। কেউ কেউ দাবি করত তারা পুকুরের জলের উপর একটা নৌকো দেখেছে ভাসছে, আর তার ভেতরে 27 জন মানুষ বসে আছে, সবাই ভেজা কাপড়ে। ছোট বাচ্চারা পুকুরের ধারে খেলতে গেলে হঠাৎ করেই জলে পড়ে যেত, যেন কেউ টেনে নিচ্ছে। মামি চোখ মুছলেন। অনেক মানুষ মারা গেল। গ্রাম প্রায় উজাড় হয়ে যাওয়ার অবস্থা। তখন গ্রামের মানুষ একজন বিখ্যাত তান্ত্রিককে ডাকল। তিনি এলেন, পুকুর দেখলেন, অনেক পূজা আর্চা করলেন। তারপর বললেন, ওই 27 জনের আত্মা শান্তি পায়নি। তারা অকালে মরেছে, দুর্ঘটনায় মরেছে, বিয়ের দিন মরেছে। তাদের হয়তো ঠিকমতো শ্রাদ্ধটুকুও হয়নি, কারণ তাদের পরিবার সবাই শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। তাই সেই আত্মারা অশান্ত, ক্ষুব্ধ। তিনি তখন কি করেছিলেন মামি? আমি জিজ্ঞেস করলাম। তিনি একটা উপায় বলে দিলেন। প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে গ্রামের সবাইকে এই পুকুরে আসতে হবে, গভীর রাতে, যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে, এবং তাদের জন্য ভোগ দিতে হবে। কিন্তু এ ভোগ সাধারণ ভোগ নয়, এটা হবে প্রেত ভোগ, মৃতদের জন্য বিশেষ ভোগ। প্রেত ভোগ মানে কি? আমি জিজ্ঞেস করলাম। মামি বললেন, প্রেত ভোগ হলো অশান্ত আত্মাদের জন্য দেওয়া বিশেষ খাদ্য। কিন্তু এটা আমরা যেভাবে খাই সেভাবে রান্না করা খাবার না, এটা হলো কাঁচা। তান্ত্রিক বলেছিলেন ওই পুকুরেই মাছ ধরতে হবে রাতে মন্ত্র পড়ে। তারপর সেই মাছ কাঁচা অবস্থায় কোনো রকম রান্না না করে পুকুরের জলে ভাসিয়ে দিতে হবে। 27টা মাছ, 27 জন মৃত আত্মার জন্য, এবং মন্ত্র পড়তে পড়তে এটা করতে হবে। আমার গা ছমছম করে উঠল। এবং তারা সেই মাছ খায়? হ্যাঁ, তারা গ্রহণ করে। তুই নিজেই একটু পরে দেখবি, মামি বললেন। কিন্তু কেন গোপনে? এই রাতের বেলাতেই বা কেন? তান্ত্রিক বলেছিলেন এটা একটা গোপন আচার হতে হবে, কারণ এটা তান্ত্রিক বিদ্যার অংশ, যা সাধারণ মানুষ বোঝে না। এবং যদি বাইরের লোক জানে, তারা হয়তো বাধা দেবে, পুলিশে খবর দেবে, বলবে এটা কুসংস্কার। কিন্তু আমরা জানি এটা কুসংস্কার নয়, এটা বাস্তব। আমরা নিজের চোখে দেখেছি। যেবার আমরা এই ভোগ দিতে ভুলেছি, সেবার যে কি হয়েছিল তা কখনোই ভুলতে পারি না। কি হয়েছিল, কি হয়েছিল মামি? আমি জিজ্ঞেস করলাম। মামি গভীর নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, সেটা ছিল বছর 10 আগের কথা। তখন গ্রামে কিছু নতুন তরুণ ছিল যারা শহরে পড়াশোনা করে এসেছিল। তারা বলল এইসব ভূত প্রেত নাকি কিছু নেই, এগুলো সব মিথ্যে বিশ্বাস। তারা বড়দের বোঝালো যে এই ভোগ দেওয়ার দরকারই নেই। বড়রাও একটু দ্বিধায় পড়ে গেল, ভাবলো হয়তো সত্যি এসব কুসংস্কার। সেবার আর ভোগ দেওয়া হলো না। মামি থামলেন, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। সেই রাতেই শুরু হলো ভূত চতুর্দশীর রাতে। যখন সবাই ঘুমিয়েছিল, তখন হঠাৎ একসাথে 5টা বাড়িতে আগুন লেগে গেল। কিভাবে লাগলো কেউ জানে না। কোনো চুলা জ্বলছিল না, কোনো প্রদীপ পড়েনি, কিন্তু হঠাৎ আগুন। মানুষ দৌড়াদৌড়ি করে আগুন নেভাতে লাগলো। 5টা বাড়ির মধ্যে 3টে পুরোপুরি পুড়ে গেল। তারপর পরদিন সকালে দেখা গেল
দুটো ছোট বাচ্চা নেই। তাদের খোঁজ করতে করতে দুপুরে পাওয়া গেল ওই পুকুরে ডুবে মরে আছে। কিন্তু তারা তো ঘুমিয়েছিল বাড়িতে, কিভাবে এলো পুকুরে কেউ বুঝতে পারল না। তাদের বাবা মা বলল তারা তো সারা রাত ঘরের দরজা বন্ধ করেই রেখেছিল, কিন্তু কিন্তু তবুও বাচ্চা দুটো বের হয়ে গেছে, এসেছে ওই পুকুরে, ডুবে মরেছে। এবং তারপর শুরু হলো অসুখ। হঠাৎ করে 10-12 জন মানুষ ভয়ঙ্কর জ্বরে পড়ে গেল। ডাক্তার এলো, ওষুধ দিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। তারা বিভ্রান্ত হয়ে গেল, বক বক করতে লাগলো, বলল তারা ভেজা মানুষ দেখছে, যারা তাদের কাছে আসছে তাদের গলা টিপে ধরছে। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। মামি আরও বললেন, 3 দিন পর পুরো গ্রাম আতঙ্কে পড়ে গেল। বিশেষ করে যে তরুণরা বলেছিল ভোগ দেওয়ার দরকার নেই, তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। তাদের একজন হঠাৎ করেই পাগল হয়ে গেল। সে রাস্তায় দৌড়াতে লাগলো চিৎকার করে, তারা আমাকে ধরেছে, আমাকে টেনে নিতে চাইছে জলে। তখন গ্রামের বড়রা বুঝলেন এটা প্রতিশোধ। অশান্ত আত্মারা কুপিত হয়েছে, কারণ তাদের ভোগ দেওয়া হয়নি। তারা তখন আবার সেই তান্ত্রিককে ডাকলেন, কিন্তু তিনি তখন বুড়ো হয়ে গেছেন। তিনি এলেন, দেখলেন, তারপর বললেন, আমি যা বলেছিলাম তা না মানার শাস্তি এটা। এখন শুধু একটাই উপায়, পরের বছর ভূত চতুর্দশীতে দ্বিগুণ ভোগ দিতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো এই নিয়ম ভাঙা হবে না। গ্রামের মানুষ সেটাই করল। পরের বছর ভূত চতুর্দশীতে 54টা মাছ দ্বিগুণ ভোগ দেওয়া হলো এবং সবাই সবাই প্রতিজ্ঞা করল এই নিয়ম আর কখনো ভাঙবে না। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। প্রতি বছর নিয়ম মেনে ভোগ দেওয়া হয় এবং সবাই শান্তিতেই আছে। মামি আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্য আমরা খাবারে ওষুধ মিশিয়ে ছোট বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাখি, কারণ এটা দেখে তারা ভয় পাবে এবং এই গোপন কথা বাইরে বলে ফেলতে পারে। কিন্তু কেন জানি না তুই কি করে জেগে উঠলি, হয়তো তোর ভাগ্যে ছিল এটা দেখা। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু বসে শুনছিলাম। আমার পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল ভয়ে। চল, মামি উঠে দাঁড়িয়ে বললেন, ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, তুই দেখবি, কিন্তু মনে রাখবি কোনো শব্দ করবি না, কোনো নড়াচড়া না, চুপচাপ দাঁড়িয়ে থাকবি এবং যা দেখবি তা নিয়ে কাউকে, মানে বাইরের কাউকে কোনো দিন কিছু বলবি না। মামি আমার হাত ধরে পুকুরের ধারে নিয়ে গেলেন। ভিড়ের একদম পেছনে আমরা দাঁড়ালাম। আমি দেখলাম আমার মা, বাবা, মামারা, গ্রামের সব মানুষ, সবাই সেখানে। সবার মুখ গম্ভীর, কারোর মুখে হাসি নেই। পুকুরের ঠিক ঘাটের সামনে একজন বুড়ো পুরোহিত দাঁড়িয়ে আছেন। তার নাম ভোলানাথ ঠাকুর। আমি তাঁকে চিনতাম, তিনি গ্রামের প্রধান পুরোহিত। তার বয়স 90-এর কাছাকাছি, কিন্তু এখনও শক্ত সামর্থ্য। তার সামনে একটা পেতলের বড় থালায় 27টা মাছ রাখা, সব রুই মাছ, মাঝারি সাইজের। মাছগুলো কাঁচা কিন্তু তাজা। ভোলানাথ ঠাকুর ঘণ্টা বাজাতে শুরু করলেন। সেই শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল। তারপর তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সবাই হাত জোড় করে দাঁড়িয়ে রইল।
কেউ নড়ল না, কেউ কথা বলল না, শুধু মন্ত্রের আওয়াজ আর মশালের কড়কড় শব্দ। ভোলানাথ ঠাকুর প্রায় 5 মিনিট ধরে মন্ত্র পড়লেন। তারপর তিনি ইশারা করলেন। 4 জন যুবক এগিয়ে এলো। তারা সবাই সাদা ধুতি পরা, গায়ে কিছু নেই। তারা সেই পেতলের থালাটা তুলে নিল। তারপর ধীরে ধীরে পুকুরের জলেতে নামল। জল ঠান্ডা, প্রায় বরফের মতো, প্রায় বরফের মতো। নভেম্বরের রাতে জল আরও ঠান্ডা হয়, কিন্তু তারা কোনো শব্দ করল না। ধীরে ধীরে কোমর পর্যন্ত জলেতে নেমে গেল। তারপর ভোলানাথ ঠাকুর আবার মন্ত্র পড়তে শুরু করলেন। এবার আরও জোরে, আরও দ্রুত। যুবকরা থালা থেকে একটা একটা করে মাছ তুলে জলেতে ভাসিয়ে দিতে লাগলো। প্রতিটা মাছের সাথে তারা বলছিল, ভোগ গ্রহণ করুন, আমাদের ক্ষমা করুন। 1, 2, 3টে এইভাবে একটা একটা করে মাছ জলেতে ছেড়ে দেওয়া হলো। মাছগুলো ভাসতে লাগলো। 27টা মাছ ছাড়া হয়ে গেল। যুবকরা খালি থালা নিয়ে জল থেকে উঠে এলো। ভোলানাথ ঠাকুর মন্ত্র পড়া বন্ধ করলেন। সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। এবং তখনই আমি দেখলাম পুকুরের জলেতে নড়াচড়া শুরু হলো। ঢেউ উঠতে শুরু করলো, কিন্তু কোনো বাতাস নেই। রাত একদম শান্ত, তবুও ঢেউ উঠছে, বড় বড় ঢেউ। আমি ভয়ে মামির হাত চেপে ধরলাম। মামি ফিস ফিস করে বললেন, ভয় পাস না, ওরা এসেছে, ওরা ভোগ নিতে এসেছে। আমি চোখ বড় করে দেখছিলাম। পুকুরের জলেতে অনেকগুলো কালো ছায়া দেখা যাচ্ছিল, অস্পষ্ট, ঝাপসা, কিন্তু নড়াচড়া করছে। মানুষের আকৃতির মতো, কিন্তু ঠিক মানুষ নয়। তারা জলের নিচ থেকে উঠে আসছে, ভাসছে জলের উপরে। মাছগুলো একে একে জলের নিচে তলিয়ে যেতে শুরু করলো, যেন অদৃশ্য হাত সেগুলোকে টেনে নিচ্ছে। একটা মাছ, তারপর আরেকটা, তারপর আরও একটা ডুবে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপর আমি একটা শব্দ শুনলাম, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। অনেক মানুষের কণ্ঠস্বর একসাথে গুনগুন করছে। না, গুনগুন নয়, কাঁদছে। অনেক মানুষের কান্নার আওয়াজ, খুব করুণ, খুব বেদনা ভরা, পুকুরের জল থেকে ভেসে আসছে। ভোলানাথ ঠাকুর আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন। ওম শান্তি শান্তি শান্তি, ওম ওম হ্রিম হ্রিম, ওম শান্তি, ওম। কান্নার আওয়াজ আস্তে আস্তে কমে এলো। মাছগুলো সব ডুবে গেল। জল থেকে সেই কালো ছায়াগুলো অদৃশ্য হয়ে গেল। পুকুরের জল আবার শান্ত হয়ে গেল, ঢেউ থেমে গেল। ভোলানাথ ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, সম্পন্ন হয়েছে। অশান্ত আত্মারা ভোগ গ্রহণ করেছে, তারা সন্তুষ্ট। আগামী 1 বছর আমাদের গ্রাম নিরাপদে থাকবে। এবার আমরা ফিরে যেতে পারি। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস পড়ল চারদিকে। মানুষজন মশাল নিয়ে ফিরতে শুরু করল। একটা ভারী দায়িত্ব পালন করা হয়ে গেছে, এমন ভাব সবার মুখে। আমার মা দৌড়ে আমার কাছে এলো। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। মুক্তা, মা, তুই এখানে এলি কি করে? তোর তো ঘুমিয়ে থাকার কথা। আমি কাঁদতে কাঁদতে মায়ের বুকে মুখ লোকালাম। মা, আমার খুব ভয় লাগছে। এসব কি হচ্ছে মা? আমি কি দেখলাম? মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। কিছু না বাবা, এসব আমাদের পূর্বপুরুষদের নিয়ম। আমাদের রক্ষা করার জন্য এটা করতে হয়। তুই ভয় পাস না, চল চল চল, বাড়ি যাই। বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সাহসী মেয়ে আমার, ভয় পেয়ে চিৎকার করিসনি। ঠিক আছে, চল বাড়ি ফিরি এবার। আমরা
মশালের আলোয় বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পুরো গ্রামের মানুষ একসাথে ফিরছিল। কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপচাপ। শুধু পায়ের শব্দ আর মশালের কড়কড় আওয়াজ। হাঁটতে হাঁটতে আমি বাবাকে একবার জিজ্ঞাসা করলাম, বাবা, ওই কান্নার আওয়াজ, সত্যি ওরা কাঁদছিল? বাবা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ মা, ওরা কাঁদছিল। ওরা দুঃখী, ওরা অসম্পূর্ণ জীবন নিয়ে মরেছে, বিয়ের দিন মরেছে, সুখ দেখতে পায়নি, তাই ওরা অশান্ত। ওরা চায় মানুষ ওদের ভুলে না যাক, ওদের জন্য ভোগ দিই, তাহলেই ওরা একটু শান্তি পায়। আমরা যখন বাড়িতে পৌঁছালাম তখন ভোর রাত, প্রায় 4টে বাজে। আকাশের পূর্ব দিকে হালকা আলো ফুটতে শুরু করেছে। মানুষজন নিজেদের ঘরে ফিরে গেল, সবাই ক্লান্ত। এই ছিল আমার ঘটনা। আজও সেই গ্রামে প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে এইভাবেই পুকুরে প্রেত ভোগ দেওয়া হয়। রণদীপদা এবং সৌম, আমি সেই ঘটনার ছবি তুলেছি পরে, কিন্তু সেই ছবি আমি ওপেনলি পোস্ট করতে পারবো না, যেহেতু এটা একটা গোপন রিচুয়াল। তবে তোমরা একদিন আমার সঙ্গে দেখা করতে চাইলে তোমাদের পার্সোনালি আমি সেই ছবি দেখাতে পারি। খুব ভালো থেকো তোমরা। ইতি মুক্তা গড়াই। কি অদ্ভুত, গা ছমছমে একটা অভিজ্ঞতা মুক্তা তোমার। এটা ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না আজকের দিনেও এই রকম বিষয় ঘটে। সত্যি তুমি যদি এটা শেয়ার না করতে মুক্তা, তাহলে এই ধরনের অদ্ভুত গা ছমছমে রোমহর্ষক একটি অলৌকিক অভিজ্ঞতার কথা আমরা হয়তো কখনোই জানতে পারতাম না। তুমিও খুব ভালো থেকো। আর যারা শুনছো, তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই অভিজ্ঞতাটি। আর যারা শুনছো তাদের মধ্যে 70% মানুষই আমাদেরকে সাবস্ক্রাইব করো না। আমরা সবে ছোট ছোট পায়ে গিয়ে চলেছি এবং তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য ভীষণ দামি। তাই প্লিজ সাবস্ক্রাইব টু আস। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন একটি অলৌকিক অভিজ্ঞতা সঙ্গে নিয়ে। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।